চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আমার নাম নদী, গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে গ্রামের বাড়ি নিয়ে গিয়েছিলেন। ঢাকা থেকে লাকসাম বেশি দূরে না, অথচ লেখাপড়া আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই মাঝে মাঝে অনেক বেশি হয়ে দাঁড়ায়। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম, আর বাবা গেলেন নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ কোত্থেকে যেন উদয় হলো। গাড়ির পেছনের সিটে আমরা বসেছিলাম আর সামনের সিটে জয় ঘুমুচ্ছিল। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাহনি দেখে মনে হলো কেমন শিউরে উঠল বুকের ভেতরে। শীতল একটা চাহনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলল, অনেকদিন পরে গ্রামে আসলি তোরা, অনেকদিন পরে আসলি, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তাঘাট একদমই ভালো না, অনেক খারাপ জিনিস ঘুরে, অনেক সাবধান, অনেক সাবধান। আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে লোকটার দিকে তাকিয়ে রইলাম। আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এসব বাটপার লোক আমি অনেক দেখেছি। কড়া গলায় বললাম যে মাফ করেন। লোকটি তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, তোদের কাছে কিছু চাইতে আসেনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে চলে গেল। আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন যে, কি বললো রে লোকটা, কথাবার্তা কেমন কেমন যেন লাগলো। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম বাবা কিছু না বলতে, অনেকদিন পর এসেছে আমরা, বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। তো যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে আবারও থামতে হলো। মাগরিবের নামাজের সময় একদম শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন, আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম। দুপাশে সুন্দর ঢেউ খেলানো ধানের সারি দেখা যাচ্ছে, মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর দিয়ে। খুবই সুন্দর একটা পরিবেশ, দেখলেই খুব শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছে, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরানো কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ, আর আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো কোনো জায়গা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি যে কাকতারুয়া কিভাবে জায়গা পরিবর্তন করতে পারে। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বললো, কিরে কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতারুয়া দেখতে পাচ্ছ? আম্মু চশমা লাগিয়ে বললাম, দেখতে পাচ্ছি। তো কি হয়েছে? আমি খানিকটা দ্বিধামাখা কণ্ঠে বললাম যে এই কাকতারুয়াটা খানিক আগে নড়েছে, হেঁটেছে এবং হেঁটে অন্য জায়গায় গিয়েছে। আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামো করবি না, তারপরেও ঠিক হলি না। আমি কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আবার পুনরায় বাড়ির দিকে আমরা রওনা দিলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে। বাবার কাছ থেকে শুনেছিলাম পুকুরটা নাকি আমাদের বড় দাদা, অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর একটা পুকুর, সামনে অনেকগুলো নারকেল গাছ রয়েছে, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে উঠে বসে আছে এবং গভীর মনোযোগে সে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আটকে উঠলেন, ঠিক সাথে সাথে জয় একটা জোরে চিৎকার দিল। কিছু বোঝার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি খেলো রাস্তার পাশের একটা নারকেল গাছের সাথে। জয় জোরে জোরে চিৎকার করছে। বাবা সাথে সাথে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য যে ভেতরে আমরা সবাই ঠিক আছি কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম যে আম্মু অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন, বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাউকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো বুঝতে পারছিলাম না। অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, গাড়ির ব্রেকে কোনো সমস্যা? বাবা আমার দিকে তাকে খানিকটা বিভ্রান্তর মতো বললেন যে, না রে মা, মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারলো।
স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দেব না বলে গাড়িটা নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে খুঁজলাম গাড়ির আশেপাশে। শেষে বাবা বলল যে বাড়িতে যাওয়া যাক, সেখান থেকে লোক এনে সবাই একসাথে খুঁজবো। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গুরুম হয়ে গেল। পুকুরে পারে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়। অনেকে নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষের আকৃতির মূর্তিকে দেখতে পায়, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটরসাইকেল থেকে নামার পর আর কাউকেই দেখতে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখন পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতে রাস্তাঘাটে মানুষ চলাচল এখন অনেক কমে গেছে। রায়হান ভাই নামে একজন ঘটনা আমাকে পাঠিয়েছেন। তিনি থাকেন হচ্ছে ইটালিতে। তিনি বর্তমানে বাংলাদেশে আছেন। তিনি আমাকে পাঠিয়েছেন তার ইটালির বাসার একটা ঘটনা দেওয়ার জন্য। তো তিনি এখন যে বাসাটায় থাকেন, এর আগে যে বাসাটায় থাকতেন সেই বাসার ঘটনা। তো সেই বাসায় তিনি, তার সাথে থাকতেন আরো ৩ জন। তিনি এখন বাংলাদেশে বিয়ে করেছেন, সো এরকম প্ল্যান করছেন যে বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে যাবেন ইটালিতে। কিন্তু এখনো সেটা হয়ে ওঠে নাই। তো তিনি এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সো বাংলাদেশ থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তো ইটালিতে তিনি যে বাসায় থাকতেন সে বাসায় তার ফ্ল্যাটে ৩ জন থাকতো তার সাথে। ৩ জনের মধ্যে আরেকজন বাঙালি ছিল, আরেকজন ছিল হচ্ছে ওমানি। ওমান থেকে তিনি ছিলেন আরকি। ওনারা ৩ জন একসাথে থাকতেন। তারা ৩ জন একটা রেস্টুরেন্টে কাজ করত। তো উনি আমাকে বলেছেন যে উনি প্রায় সময় রাতে দেরি করে বাসায় ফিরতেন। তো এটা হচ্ছে ২০০৭-৮ এর দিকের কথা। তো তিনি রাতের বেলা এসে দেখেন যে তার ওই বাংলাদেশি বন্ধুটা পরিচিত, থাকতে, থাকতে বন্ধুর মতো হয়ে গেছে আরকি। কিন্তু তিনি বয়সে বড় ছিল। তো তিনিও ম্যারিড, কিন্তু স্ত্রী নিয়ে আসতে পারেন নাই। তো তারা ২ জন জিজ্ঞেস করল যে ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটার নাম ছিল নিফাক বা কিছু একটা। নিফাক বলা হয়। নিফাক, হ্যাঁ, নিফাক নাম বলেছিলেন তিনি। তো ওই ছেলেটা কোথায়? তো বলে যে নিফাক তো আসে নাই। বলে যে আসে নাই, কিন্তু ওর তো চলে আসার কথা। বলে না, আসে নাই। তো যাই হোক, উনি ১ দিন যায় ২ দিন যায়, ওই ছেলেটা আর আসে না। ৭ দিন পর ছেলেটা হঠাৎ করে বাসায় আসে। বাসায় আসার পর তিনি বলছে যে কি ব্যাপার, তোমার কি অবস্থা? ওই মুহূর্তে আবার এই যে বাঙালি ভাইটা ছিল সে আবার ওই মুহূর্তে ছিল না বাসায়। সে আবার অন্য জায়গায় গেছে। তার এক আত্মীয়র বাসায় গেছে ইটালিতেই। তার এক আত্মীয় বাসায়, রোমে হচ্ছে তার আত্মীয়র বাসা। সেই জায়গায় গেছে। সরি, মিলানে তার আত্মীয় বাসা, সেই জায়গায় গেছে এবং তার বাসার থেকে অনেক দূরে। তো তিনি ওই বাসায় চলে যাওয়ার কারণে বলছে যে আমি ১০ দিন থাকবো না। আর এমনিতেও সে হোটেল থেকে ছুটি নিয়েছিল। ১০ দিনের জন্য সে মিলানে যাবে। তো ওই ভাইটা তখন ছেলেটাকে বলল যে কি ব্যাপার, কি অবস্থা, তুমি এতদিন পরে কোথায় গিয়েছিলা? তো এরকম ভাবে যে বাংলাদেশ ভাইটা ঘুরতে গেছিল সে মনে করেছিল সেও মনে হয় ঘুরে টুরে আসছে। তুমি কোথায় গিয়েছিলে? ছেলেটা কোনো কথা বলে না, চুপচাপ আছে বাসায়। এসে ওই ছেলেটা কি করলো, এই বাংলাদেশে যে ভাইটা মিলানে গেছে তার বাসায়, তার রুমের মধ্যে ঢুকে ছেলেটা যেয়ে শুয়ে পড়লো। কিন্তু এটা তো ছেলেটা রুম না, ছেলেটার রুম আলাদা একটা আছে। আর ওইখানে ৩টা রুম ছিল। তো ঢুকতেই যে রুমটা, সেই রুমটায় থাকতো হচ্ছে রায়হান ভাই, যিনি আমাকে ঘটনা বলেছেন। আর বাকি যে ২টা রুম ছিল, ২টা রুম আলাদা করে ২ জন থাকতো। কিন্তু ছেলেটা রুমে গিয়ে ধপাস করে শুয়ে পড়ে। সকালবেলা আসে, এরকম ধপাস করে শুয়ে পড়ে। দুপুর যায়, সন্ধ্যা যায়, রুম থেকে কেউ বের হয় না। তিনি নক করে, রুম থেকে তো কারো কোনো শব্দ নাই, কারো কোনো শব্দই নাই ভিতর থেকে। তো রাত ৯টার দিকে সে দরজা নক করে, চেষ্টা করে, এবং একটা অল্টারনেটিভ চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে দেখে ঘরের ভিতর কেউ নাই। ওই রুমটা এমন যে ওই রুমে একটা জানালা আছে, কিন্তু জানালাটা খোলা যায় না। ওই জানালাটা মানে খোলা সম্ভব না। একটা ফিক্সড গ্লাস ওয়ালা একটা জানালা। এবং ওই রুমে কিন্তু অ্যাটাচ বাথরুমও নাই। কিন্তু এর মধ্যে সে ড্রয়িং রুমে ছিল, সে সজাগই ছিল, সে বাসায় ছিল। কিন্তু ওই রুম থেকে কাউকে বেরোতে দেখেনি। পরে প্রায় ১০-১২ দিন পরে যখন ওই ভাই আসলো, তখন ভাইকে বলল, ভাই আমি না এরকম দরজা খুলে দিয়েছি, নিফাক যে ছিল ও আসছে, এসে আপনার ঘরে ঢুকলো। এরপর থেকে আর ও আপনার রুমে ঢুকার পরে আমি আর পেলাম না। মানে আমি এখন কাকে বলবো, কে আমার কথাটা বিশ্বাস করবে? ওই বাংলাদেশি ভাইটা বলল যে তুমি কি আসলেই দেখেছো নিফাককে? বলে হ্যাঁ ভাই, আসলেই দেখেছি। আমি দেখেছি যে ও রুমে গেল, রুমে যাওয়ার পর দরজাটা লাগাই দিল। দরজাটা লাগায়ও নাই, আমি দরজাটা লাগাই দিচ্ছি। দেখলাম যে ও বিছানায় শুইছে।
আমি লাগাই দিছি দরজাটা। যাই হোক, ও যেহেতু আপনার রুমে ঢুকছে, তো আমি ১ম এ বলতে চাইছিলাম যে, আপনি আপনার রুমে কেন? কিন্তু আমি পরে আর জিজ্ঞেস করিনি। তো ও পরে শুয়ে পড়ে। তো আমি দরজাটা ভিড়িয়ে ছিল, আমি লাগিয়ে দিই। সারাদিন যাই রুম থেকে, কেউ বের হয় না। পরে রাত্রেবেলা আমি ৯ টার দিকে দরজা খুলে দেখি যে ভিতর থেকে লক ছিল। পরে আমি নক করি, কেউ খোলে না। কিন্তু দেখি যে ভিতর থেকে লক। দরজা খুলে আমি অল্টারনেটিভ চাবি ছিল, দরজা খুলে দেখি যে ভিতরে কেউ নাই। এখন এটার ব্যাখ্যা কি? তো তারা একটা দোটানার মধ্যে পড়ে। তো প্রায় মাস ২ পরে হঠাৎ করে একটা ফোন আসে। আর ওই বাংলাদেশী ভাইটার সাথে নিফাকের পরিচয় ছিল। তিনি আগে পরেও আসেন এই ফ্ল্যাটে। মানে রায়হান ভাই পরে আসেন। তো সে হঠাৎ করে ফোন আসে, হাসপাতাল থেকে ফোন আসে যে, "আপনাদের সাথে কি এরকম নামে কেউ থাকতো নাকি?" পুলিশ আসে বাসায় এবং বলে যে, "আপনাদের সাথে এরকম কেউ থাকলো কিনা?" মানে পুলিশ যেদিন নক করে সেদিন তারা মনে করেছিল যে পুলিশ আসছে, আবার নিফাক কোনো ঝামেলা করলো কিনা। কারণ তাদের দ্বারা তো কোনো ঝামেলা হয় নাই। নিফাক কোনো ঝামেলা করলো কিনা? তো পুলিশ হঠাৎ করে আসলো কেন? তো বলেছে যে, আপনাদের আমার সাথে একটু থানায় আসতে হবে। একটু ঝামেলা হয়েছে, আপনি আসেন।" তো তারা ২ জন মিলে একসাথে থানায় যায়। বলে যে, "আপনি কি লোকটাকে চেনেন?" ছবি দেখায় থানাতে যাওয়ার পরে। বলে যে, "হ্যাঁ, চিনি, ও তো আমাদের রুমমেট ছিল।" বলে, "আসেন আমার সাথে।" পরে ওই পুলিশের সাথেই তারা যায় হাসপাতালে। যাওয়ার পরে মর্গের রুম থেকে ওর ডেড বডি দেখানো হয়। তারা সবাই ধপাস করে বসে পড়ে। "এ কি? কোথার থেকে? কিভাবে কি হলো?" বলে যে, "না, এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোড অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। কিন্তু এই ছেলেটা আসলে ক্লেম করার মতো কোনো কেউ পাচ্ছি না। এবং ওর কাছ থেকে শুধুমাত্র আইডিটা পেয়েছি, অ্যাড্রেসটা এখানে ছিল। এটার এই বাসার অ্যাড্রেস দেওয়া ছিল। তো অনেকদিন যাবৎ আমরা আসছি, কিন্তু আপনাদের কাউকে পাই নাই। সো আজকে পেলাম। তো আপনাদেরকে জানালাম যে ইনি তো নেই। এখন এটার লাশ রিসিভ করতে হবে, ওর আত্মীয়স্বজন ইনফর্ম করতে হবে। এরকম কোনো ওয়ে আছে কিনা?" তখন ওই বাংলাদেশি ভাইটা নিফাকের আত্মীয়স্বজন যারা ওমানে আছে তাদের সাথে কনট্যাক্ট করে বিষয়টা জানায় এবং প্রায় ৭ থেকে ৮ দিন লাগে সব মিলে তার ডেড বডিটা কফিনে করে পরে পাঠানোর জন্য। এবং নিফাকের কোনো পরিচিত কেউ ছিল না। তো তাদেরই সব প্রসেস করে ওমানে পাঠাতে হয়েছিল ডেড বডিটা। তো যাই হোক, এটাতে প্রসেস করে ইতালি গভর্নমেন্ট হেল্প করে তাদেরকে। তো এইটা একটা ঘটনা ছিল। তো উনি রায়হান ভাই বলেছেন, চাক্ষুষ আমি দেখেছি ও আমার সামনে দিয়ে রুমে গেল। কিছু বলল না। রুমে যেয়ে শুয়ে পড়ল। এবং সে রুমে যে ওই বাংলাদেশি ভাইটার রুমে যেয়ে শুয়ে পড়েছে। কিন্তু আমি দেখেছি, স্পষ্ট দেখেছি। আমি পরে দরজাটা ভিড়িয়ে দিই। কিন্তু ভিতর থেকে লক হয়ে গেছে রুমটা। এটা আমি বুঝি নাই যে ওই ভিতর থেকে টিপ মারা ছিল লকটা। তো যাই হোক, সামহাউ আ আমার চোখের ভুল এটা হতে পারে না। রায়হান ভাই বলেছে যে আমার চোখের ভুল না। এটা একদমই সত্যিকারের ঘটনা, যেটা আমি একদম সামনাসামনি দেখেছি। আসসালামু প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সম্রাট জাহাঙ্গীর ভাই। এই ঘটনাটির মূল স্থান হচ্ছে চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামে। আর এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে লেখাপড়ার সুবাদে ওনার শৈশব কেটেছিলেন ওনার নানা বাড়িতে। আর ওনার প্রাইমারি স্কুল জীবন সেখানেই তিনি অতিবাহিত করেছিলেন। এই কারণে বলা যায় যে ওনার শৈশব জীবন ওনার নানার বাড়িতেই কেটেছিলেন। আর ওনার নানার বাড়ি এবং ওনাদের বাড়ি পাশাপাশি গ্রামে, একই ইউনিয়নের ২টি গ্রাম। ওনাদের গ্রামের নাম বিষ্ণুপুর, আর ওনার নানাদের গ্রামের নাম হচ্ছে ধনপদ্দি। যাই হোক, আমরা মূল ঘটনায় চলে যাই। ঘটনার সময়টি ছিল ২০০৭ সালের এপ্রিল মাসের ২ তারিখ। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে ওনার নানা ছিলেন একজন কৃষক, আর তার মোটামুটি অনেক জমি ছিল। ওনার নানা মামা নিজেদের জমিতেই চাষাবাদ করতেন এবং বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল ফলাতেন। আমরা মোটামুটি সবাই জানি যে গ্রামে চৈত্র মাসে গম পেকে যায়, পরিপক্ক হয়। তাই কৃষকরা কিন্তু তা সংগ্রহ করতে খুব ব্যস্ত থাকে। আর ঠিক তখন ওনার নানাদের জমিতেও বেশ কিছু ভালো গমের ফলন হয়েছিল। তাই ওনার নানা এবং মামা এবং সাথে আরো কয়েকজন কামলা বা দিন মজুর আমরা বলি আর কি, এনারা মিলে ফসল কাটেন এবং সেই কাটা ফসল বড় বড় আটি বেঁধে, গমের আটি বেঁধে আবার বাড়িতে নিয়ে আসতে থাকেন। তো উনি যেহেতু নানার বাড়ি থেকেই লেখাপড়া করতেন, আর স্কুল শেষে উনি যখন ফিরছিলেন তখন দেখলেন যে বেশ
মানে সবাই মিলে ধানের আটিগুলো মাথায় নিয়ে চলে যাচ্ছে। ওই সময় ওনার বয়স ছিল 9 বছর। তো ওই দিন উনি আবার দুপুরবেলা স্কুল থেকে ফিরেছিলেন, মানে টিফিন পিরিয়ডে উনি ফিরেছিলেন আর কি। দুপুরবেলা তিনি যখন স্কুল থেকে ফিরছিলেন তখন তিনি জমিতে গিয়েছিলেন। তো জমিতে গিয়ে দেখেন যে ওনার নানা এবং সাথে অন্য আরো কয়েকজন গম নিয়ে বাড়ি ফিরছেন। তো উনিও বায়না ধরতে লাগেন যে নানা আমার মাথায়ও গমের আটি তুলে দাও। কিন্তু ওনার নানা কিন্তু দিচ্ছিলেন না। তার কারণ হচ্ছে উনি ছোট মানুষ। তো এই কারণে উনি বলছিলেন, ভাই তুমি ছোট মানুষ, তুমি এটা পারবা না নিতে। কিন্তু উনিও নাছোড়বান্দা, জাহাঙ্গীর ভাইও নাছোড়বান্দা, উনি গমের আটি মাথায় নেবেনি। তাই ওনার নানা চিন্তা করেন যে যাই হোক, ছেলেটা যখন এত করে বলছে, তো ছোট আটি মানে ওনাই যতটুকু ওনাই নিতে পারেন আর কি, এতটুকু ওনার পক্ষে সহনশীল, এরকম ছোট আটি ওনার মাথায় তুলে দেন। তো উনিও সবার সাথে মনের খুশিতেই আসছিলেন। প্রথমে ওনার নানা, তারপর ওনার মামা এবং তার পেছনে আরো বেশ কয়েকজন দিনমজুর আছেন। উনি ওনার মামার পেছনে ছিলেন। সবাই মিলে আবার গমের আটি রেখে আবার খেতে চলে যেতেন। তো মোটামুটি ওই দিন ওইভাবেই চলে যায়। আর সারাদিনের মধ্যে ওই গম কাটাও শেষ এবং সব গম বাড়িতে আনাও শেষ। তাই যখন সন্ধ্যা হলো এবং আজান হলো, মানে মাগরিবের আজান, ওই দিন যেহেতু সবাই খুব পরিশ্রম করেছিলেন, ওনার নানা সেদিন প্রচন্ড ক্লান্ত ছিলেন। তাই মাগরিবের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আর পড়তে যাননি, তিনি ঘরেই নামাজ আদায় করে নিলেন। তো নামাজ আদায় করার পর ওনার স্ত্রীকে, মানে জাহাঙ্গীর ভাইয়ের নানিকে বললেন যে আজকে তো সারাদিন খুবই খাটাখাটনি করলাম, শরীরটা খুব ব্যথা করছে, তাই দিঘির পাড়ে গিয়ে চা খেয়ে আসি। এখানে বলে রাখা ভালো যে ওনার নানাদের বাড়িটি রামরা দিঘির উত্তর পশ্চিম কোণে অবস্থিত এবং দিঘির পূর্ব কোণে, এবং যে পাকা সড়কটি চলে গেছে, তো যে এটা দক্ষিণ পাড়া আর কি, সেখানে এলাকায় একটি প্রাইমারি স্কুল অবস্থিত। সেই জায়গাটাতেই মোটামুটি বেশ কিছু দোকানপাট রয়েছে এবং মানে এই জায়গাটাতেই মোটামুটি অনেক লোকের সন্ধ্যার পরে বা দিনের বেলা তো মোটামুটি আস্তানা বা আড্ডা বসে আর কি। এই জায়গাটি দিঘির পাড় নামে পরিচিত। তো যাই হোক, ওনার নানা যখন বললেন যে চা খেতে যাবে, তখন ওই জাহাঙ্গীর ভাইও বায়না ধরেন যে উনিও চা খেতে যাবেন, কারণ কষ্ট তো উনিও করেছেন, উনিও তো আটি এনেছেন মাথায় করে। তো যেহেতু নানা চা খেতে যাবেন, উনি আর বাকি থাকবেন কেন? উনি চিন্তা করছেন নানার সাথে চা খেতে যাই। তো যাই হোক, নানার কাছে উনি বায়না ধরেন যে ওনারও শরীর ব্যথা করছে, উনিও চা খাবে, ছোট মানুষ। আর নানার কাছে আবদার ধরেছে নাতি, নানা কি না রেখে পারেন? তো নানা একটু মুচকি হেসে বলে যে ঠিক আছে চলো চা খেয়ে আসি। তখন উনি আর ওনার নানা হাঁটতে থাকেন দিঘির পাড়ের উদ্দেশ্যে। আর ঘটনা মূলত এখান থেকেই শুরু। ওনারা যখন দিঘির উত্তর এবং পূর্ব ধার ধরে হেঁটে যাচ্ছিলেন, ওই রাতটি ছিল কিন্তু পূর্ণিমার রাত, 18 চৈত্র। ভরা পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় বাঁশঝাড়ের ফাঁক দিয়ে চাঁদের আলো অন্ধকারকে যেন বিলীন করে দিচ্ছিল। তাই নানার হাতে টর্চ লাইট থাকলেও তার ব্যবহার তিনি করছিলেন না। ওনারা যেখান দিয়ে যাচ্ছিলেন তার পূর্ব পাশে কিছু ঘরবাড়ি ছিল এবং তার পাশে ছিল ফসলি জমি। যখন ওনারা ঘর বাড়ি পেরিয়ে প্রায় ওই যে প্রাইমারি স্কুলের কথা বলেছিল, ওই স্কুলের কাছে চলে গিয়েছেন, কাছে চলে এসেছিলেন, তখন এই জাহাঙ্গীর ভাই উনি পূর্ণিমার জ্যোৎস্নার আলোতে দেখতে পান যে পূর্ব দিক থেকে গম ক্ষেতের আইল ধরে সাদা ঘোমটার মতো দেয়া মাথার উপরে কুঁজো হয়ে একজন মানুষ ওনাদের দিকে এগিয়ে আসছেন। এবং দেখতে দেখতে উনি দেখতে পান যে হঠাৎ ওই কুঁজো মানুষটি এই জাহাঙ্গীর ভাইয়ের সামনে চলে আসে এবং এসেই ওনাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। উনি তো ছোট মানুষ, 9 বছর বয়স। উনি এই ধাক্কা খেয়ে 2 থেকে 3 হাত দূরে গিয়ে ছিটকে পড়েন। ওনার নানা ওনার থেকে কিছুটা সামনে ছিলেন এবং সামনে থাকায় পেছন, মানে ওই সময় ওনার সাথে কি হয়েছে সেটা দেখতে পাননি, কিন্তু শব্দ পেয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন উনি মাটিতে পড়ে গেছেন আর জাহাঙ্গীর ভাইয়ের নাক দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তখন ওনার নানা দৌড়ে এসে ওনাকে উঠান
জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে নানু ভাই, তুমি পড়ে গেলা কেন? তখন জাহাঙ্গীর ভাই বলছেন, না না, ওই লোকটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে, তুমি ওকে ধরো, এর বিচার করো। তো নানা বলেন, কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। এখন জাহাঙ্গীর ভাই বলছেন, ওই যে আমি দেখছি, ওই যে চলে যাচ্ছে, ওই লোকটাই তো আমাকে ধাক্কা দিল। কিন্তু নানা বলছেন, না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, যদিও পূর্ণিমার আলোর কারণে উনি কম জ্বালাচ্ছিলেন। উনি চারদিকে টর্চ লাইট মারেন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। কিন্তু জাহাঙ্গীর ভাই দেখতে পাচ্ছেন ওই লোকটি ঠিক পুজো হয়ে ওভাবে হেঁটে চলে যাচ্ছে। দেখতে অনেকটা মানুষ অবয়বেরই ছিল, কিন্তু চেহারাটা ভালো করে দেখতে পাইনি। এবার জাহাঙ্গীর ভাই খেয়াল করেন, মানে উনি দেখছেন যে ওই লোকটি তো হেঁটে হেঁটে এসেছিল আইল ধরে, কিন্তু এবার সে গমের শীষের উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে এবং তার গতিবিধি ছিল অস্বাভাবিক। এবং সে হঠাৎ করে মিলিয়ে গেল দূরের একটি বাগানের মধ্যে। যেহেতু বলেছিলাম যে সময় তো পূর্ণিমা ছিল, খুব স্পষ্টভাবে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। নানা তখন তার টর্চের আলো এদিক সেদিক মেরে দেখার চেষ্টা করছিলেন যে আসলেই কেউ আছে কিনা। কিন্তু তিনি যখন কাউকে দেখতে পেলেন না, ততক্ষণে কিন্তু নানার বোঝার আর বাকি ছিল না যে ওনার সাথে কি হয়েছে। উনি বুঝতে পেরেছিলেন যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে, কিন্তু নানা ওই সময় কিন্তু ওনাকে কিছু বুঝতে দেননি। ওনাকে সান্ত্বনা দিতে থাকেন যাতে করে উনি ভয় না পান, এবং বলতে লাগলেন, আরে ও কিছু না, তুমি ভুল দেখেছ, এমনি পা পিছলে পড়ে গেছো, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়েছে। এই বলে ওনাকে ওনার নানা দোকানের কাছে নিয়ে যান, এবং দোকানের কিছু মানুষ যারা ছিলেন তারা এই বিষয়গুলো শুনলেন। শোনার পরে ওনাকে একটু পানি খাইয়ে দিলেন, ওনার নাক টাক মুছে দিল কয়েকজন মিলে। তারপর আরো কয়েকজন লোক সহকারে ওনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সবাই যাত্রা শুরু করলো ওখান থেকে। কিন্তু যখন তারা ওনাদেরকে নিয়ে বাড়ি আসছিলেন, তাদের মধ্যে কয়েকজন বলা বলি করছিল, যেটা জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছিলেন, যে ওনার নানাকে বলছিলেন। ওনার নানার নাম আবার নুরুল আমিন, সবাই তাকে নুরু বলে ডাক। তো একজন বলছে, নুরু ভাই, আজকে যে চৈত্রের পূর্ণিমা, এটা কি আপনি ভুলে গেছেন নাকি? এই দিন এই দিঘির আশেপাশে কিন্তু জিনদের মেলা বসে, আর আপনি ওই দিঘির পূর্ব দিক দিয়ে কেন আসলেন? আপনি তো মসজিদের পাশ দিয়েও আসতে পারতেন এখানে। আপনার নাতিটা ছোট, আল্লাহ ওকে বাঁচিয়ে দিয়েছেন, বড় কোনো ক্ষতি হয়নি। উনি কিন্তু তখন, মানে জাহাঙ্গীর ভাই তখন কিন্তু এই সমস্ত কথার মানে খুব একটা বুঝতে পারছিলেন না, অনেক পরে বুঝেছিলেন যদিও, কারণ তিনি ছোট ছিলেন। তো উনি ভেবেছিলেন সত্যি মনে হয় কোনো মানুষ ওনাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে, আর ছোট মানুষ, উনি ব্যথা পেয়েছিলেন, উনি কান্নাকাটি করছিলেন ওপরে। যাই হোক, বাড়িতে আসার পর ওনার নানি, ওনার বড় এবং পরিবারের অন্য সদস্যরা যখন বিষয়টি জানতে পারলো, তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়েন এবং ওনাকে অভয় দেন। আর ওনার নানি আর কি ওনাকে সেদিন দায়ের আগায় লবণ খাইয়ে দিয়েছিলেন, এতে নাকি ভয় কেটে যায়, এটা মানুষের একটা বিশ্বাস আর কি। সেদিন রাতে যখন উনি খাবার দাবার খেয়ে ওনার নানা নানুর সাথে ঘুমিয়ে পড়ে, তখন ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখতে পান ঠিক ওই রকম সাদা কাপড় পরিহিত, মাথায় ঘোমটা দেওয়া, দেখতে অনেকটা হুজুরদের মতো আর কি, মানে হুজুররা সাধারণত যে ড্রেস গুলো পরেন ঠিক তেমন, ওনার নানুদের ঘরের দিকে এগিয়ে আসছে। এবং একটা সময় দেখেন যে নানুদের উঠোনে এসে তারা দাঁড়িয়ে যায়, এবং তাদের মধ্য থেকে সেই কুজো লোকটা দরজার দিকে এগিয়ে এসে দরজা খুলে জাহাঙ্গীর ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে যান। এবং যখনই ওনাকে ধরতে যাবেন, তখন ভয়ে উনি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠেন এবং ঘুম থেকে উঠে পড়েন। ওনার চিৎকারে ওনার নানা নানুর কিন্তু ঘুম ভেঙে যায়, এবং তারা বলেন যে, কি ব্যাপার নানা ভাই, কি হয়েছে? তখন উনি কি স্বপ্ন দেখেছিলেন সেটি সবিস্তারে উনি ওনার নানা নানুকে খুলে বলেন। তখন তারা ওনাকে আবারও সান্ত্বনা দেন এবং সান্ত্বনা দিয়ে ওনার ঘুম পাড়ানোর চেষ্টা করেন, এবং একসময় উনি ঘুমিয়েও যান। সকালবেলা যখন ঘুম ভাঙে, তখন তিনি দেখেন যে ওনার সমস্ত শরীরে এত ব্যথা হয়েছে, উনি উঠতেই পারছেন না এবং শরীরে প্রচন্ড জ্বর। যেহেতু ওনার নানা বুঝতে পেরেছিলেন যে ওকে অশরীরী বা এরকম জিন টাইপের কিছু একটা ধাক্কা দিয়েছিল, তাই সকালবেলা
ওনার নানা ওনাকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। হুজুর ওনাকে দেখে বলেন যে খুব খারাপ একটা জিনের সামনে পড়েছে সে, আর ওই জিনটি একটি পিশাচ প্রকৃতির জিন, এবং সেই জিন ওই পথ ধরে দিঘিতে যাচ্ছিল মাছ খেতে, আর তার সামনাসামনি পড়ে যাওয়ায় এবং তার চলাচলে বাধাগ্রস্ত হয় ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবং যেহেতু নানার সাথে ছিল, এই কারণে হয়তো বা সে বেশি ক্ষতি করতে পারেনি, এটাই ওই হুজুর বলে আর কি। তবে যেহেতু সে কিছুটা রাগান্বিত হয়েছে, পরবর্তীতে যাতে সে কোনো ক্ষতি করতে না পারে, এই কারণে সেই হুজুর কিছু পানি, তেল এগুলো পরে দেন এবং কিছু ঝাড়ফুঁক করে দেন এবং কিছু আমল দেন যেগুলা রেগুলার ঝাড়ফুঁক করতে হবে, এবং 40 দিন এই কাজটা করলে আশা করা যায় যে ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তারপর এগুলো কয়েকদিন ব্যবহার করার পর এবং অন্যান্য যে পরামর্শ ছিল সেগুলো পালন করার পর আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে ওঠেন এবং জ্বরও কমে যায়। এভাবে কেটে যায় কয়েকটি বছর। তবে ঘটনাটি কিন্তু যদি এখানে শেষ হয়ে যেত তাহলে ভালো হতো, কিন্তু ঘটনাটি আরো বেশ কিছু সময় ধরে চলতে থাকে। তারপর থেকে প্রায় অনেকদিন পর পর, মানে রেগুলার না, বেশ অনেকদিন পর পর রাত্রে ঘুমের মধ্যে সেই ঘুমটা পড়া কিছু একটা স্বপ্ন দেখতেন। তিনি দেখতেন যে এই জিনিসটা ওনার বিছানার পাশে এসে দাঁড়িয়ে থাকে এবং চোখ খুলতে দেখতেন যে সেটা কিছুই নেই। তাই উনি দুঃস্বপ্নই মনে করতেন এবং মনের ভুল মনে করতেন। উনি যখন প্রাইমারি স্কুল জীবন শেষ করে নতুন হাই স্কুলে ভর্তি হন, তখন উনি ওনার নিজ বাড়িতে চলে আসেন। এরপরে আর তেমন কোনো ঘটনা না ঘটলেও ঘটনা আবার ঘটতে থাকে 2017 সালে। এর মাঝে মোটামুটি এই বিষয়টি উনি অনেকটা ভুলেই গিয়েছিলেন। 2017 সালে জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হন জাহাঙ্গীর ভাই। বেশ অনেকদিন পর পর রাতে ঘুমালে স্বপ্নে যে সাদা অবয়বটা দেখতেন, সেদিনও সে তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে সে হঠাৎ ওনার বুকের উপরে উঠে বসে এবং ওনার গলা চেপে ধরে। এই বুঝে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং মনে হচ্ছে এখনই উনি মৃত্যুবরণ করবেন। এবং ওই দিনই তিনি ভালো করে ওই জিনিসটির চেহারা দেখতে পান। তিনি দেখেন যে তার চেহারা একটি মহিলার মতো, তবে তার মুখটা খুব ভালোভাবে যে বোঝা যাচ্ছে তা না, কারণ মাথার চুলগুলো মুখের সামনের দিকে ঝুলে আছে। এবং উনি সর্বশেষ আশা নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকেন এবং মুখ দিয়ে উনি কোনো আওয়াজ বের করতে পারছিলেন না। তারপর অনেক কষ্ট করে সূরা ইখলাস পড়ে জোরে আল্লাহু আকবার বলে যখন শরীরকে ঝাঁকি দেন, আর উনি দেখতে পান শরীরের উপর থেকে ওই জিনিসটা দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সাথে সাথে শূন্যে মিলিয়ে যায়। ওনার সমস্ত শরীর মনে হচ্ছিল অবশ হয়ে গেছে, ওনার হাত শরীর উনি নাড়াতে পারছিলেন না। উনি শুধু চেয়ে চেয়ে দেখছেন এবং উনি ভাবছেন এটা কি হলো। আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে যান। ওই রাত্রে উনি আর কাউকে কিছু বলেননি। পরদিন সকালেও যখন ওনার আম্মুকে বিষয়টি জানান, ওনার আম্মু বিষয়টাকে গুরুত্ব না দিয়ে এটাকে স্বাভাবিকভাবেই আমরা যে চিন্তা করি বোবাই ধরেছে, এটি বলেছেন আর কি। তো বলেন যে তুমি রেগুলার দোয়া পড়ে ঘুমাবা, তাহলে কিচ্ছু হবে না। কিন্তু ওনার মন কিন্তু কিছুতেই মানছিল না, কারণ উনি কিন্তু বিষয়টা জানতেন যে এটা বোবা নয়, এটা অন্য কিছু। কারণ তিনি প্রায় প্রতি রাতে না, মানে মাঝে মধ্যে সেই ছায়া মূর্তি, সেই সাদা অবয়বটাকে তিনি দেখতে পেতেন এবং প্রতি রাত্রেই, মানে যখন দেখতে পেতেন সেই রাত্রেই আর কি, ওনার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু এই ঘটনা যখন ঘটলো যে বুকের উপর উঠে বসা, এর অল্প কিছুদিন পরে একটি ভয়ানক ঘটনা ঘটে। এটি বেশ ভয়ানক এবং মর্মান্তিক। আমি জানি না এই ধরনের সিচুয়েশনে পড়লে মানে আমার অবস্থা কি হবে। প্রিয় লিসেনার্স, আপনারাও একটু ফিল করবেন। সেটা হচ্ছে যে ওই রাত্রে যখন উনি গভীর ঘুমে মগ্ন, তখন উনি হঠাৎ টের পান যে খাটের নিচ থেকে একটা হাত এসে ওনার ডান হাতটা চেপে ধরে টেনে হিঁচড়ে ওনাকে খাটের উপর থেকে নিচে ফেলে খাটের নিচে নামিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে এবং খাটের নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি যখন বিষয়টি বুঝতে পারেন, উনি সাহস করে আল্লাহর নাম নিয়ে ওনার বাম হাত দিয়ে সেই হাতটিকে খপ করে ধরে ফেলেন
এবং উনি অনুভব করেন এই হাতটি ছিল অস্বাভাবিক রকমের চিকন, আর হাতের চামড়া ছিল খুবই খসখসে টাইপের, যেটা স্বাভাবিক মানুষের হয় না। আর এত চিকন হাতও কারো হয় না, এমনকি নবজাতক শিশুদেরও হয় না। কিন্তু সেই হাতে ছিল প্রচন্ড শক্তি। তারপর অনেকক্ষণ ধস্তাধস্তির পর উনি ওনার হাতটি ছাড়িয়ে নিতে সক্ষম হন। তখন উনি ওনার আম্মুকে অনেক জোরে জোরে ডাকতে থাকেন। ওনার আম্মু যখন আসেন তখন পুরো ঘটনা তিনি খুলে বলেন। সকালবেলা ওনার আম্মু পরিবারের সবাইকে যখন ঘটনাটি জানান, তখন পরিবার সবাই চিন্তিত হয়ে পড়েন। এবং ওনার বাবা যেহেতু দেশের বাইরে থাকতেন, এই কারণে ওনার বড় জেঠুকে সাথে নিয়ে ওনার আম্মু চাঁদপুরের একলাশপুর নামক একটা জায়গা আছে, এই একলাশপুর প্রসিদ্ধ এক আলেমের কাছে নিয়ে যান। সঙ্গত কারণে ওই আলেমের নামটি তিনি প্রকাশ করেননি, তবে চাঁদপুরের অনেকেই একলাশপুরের সেই আলেমকে এক নামে চেনেন। যাই হোক, যখন ওনারা সেখানে গিয়ে পৌঁছান, তখন ওই আলেম তার কাছে থাকা জিনদের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে তিনি বলেন যে আপনারা আসলে ঠিক সময় এসেছেন, ওকে আমার কাছে নিয়ে এসেছেন, আরো দেরি হলে হয়তো বা আরো ক্ষতি হতে পারত। যাই হোক, তিনি বলেন যে আমার সাথে থাকা জিনদের মাধ্যমে আমি ওই জিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ও যদি ভালোই আমার কথা শোনে তাহলে তো ভালো, আর না হলে ওই জিনকে আমি হত্যা করব, কারণ ও খুবই দুষ্টু প্রকৃতির একটি জিন। তো যাই হোক, আশ্চর্যজনক বিষয় হলো ওই হুজুরের কাছে যাওয়ার পর থেকে আর কখনোই ওনার সাথে আর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। 2017 সালের পর থেকে এখন 2022 সাল, এর মানে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু যেদিন ঘটেছিল, মানে প্রথম যখন ওনার 9 বছর বয়স যখন ছিল আর কি, যখন ঘটেছিল, সেই চৈত্রের পূর্ণিমা রাতে একটি ধাক্কা, এরপরে সেই কুজো মানুষটি গমের শীষের উপর দিয়ে ভেসে যাওয়া, তারপরে প্রতি রাত্রে সেই অবয়বটা তার কাছে আসা, এরপরে দীর্ঘ বিরতি দিয়ে ওই অবয়বটি ঘরের মধ্যে আসা, পাশে দাঁড়িয়ে থাকা, এরপর বুকের উপর চেপে বসা, সর্বশেষ একটি চিকন হাত হঠাৎ করে তার বা হাত চেপে ধরে খাটের নিচে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, খসখসে হাত। এই পুরো বিষয়টা উনি যখন চিন্তা করেন, উনি এখনো ভয়ে কেঁপে ওঠেন। উনি এখনো বুঝতে পারেন না যে 10 বছরের ব্যবধানে পরবর্তীতে হঠাৎ কেন আবার তার উপর আক্রমণ করলো। কারণ শুরুর পরে কিন্তু আবার দীর্ঘ সময় পার হয়ে গিয়েছিল মাঝখানে, তো 10 বছর মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে গেছিল যে সশরীরে আক্রমণের বিষয়টি, কিন্তু পরে কেন আবার আক্রমণ করলো, কেন আবার ফিরে আসলো। যাই হোক, ওই হুজুর হয়তোবা তার সাথে থাকা জিনদের মাধ্যমে ওই দুষ্টু জিনকে কোনোভাবে শায়েস্তা করতে বা বোঝাতে সক্ষম হয়েছিলেন, যার কারণে সে আর এসে ডিস্টার্ব করছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আজকের এই ভয়ানক ঘটনাগুলো আপনাদের শুনতে ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। বাড়ি রাজেন্দ্রপুরে, গাজীপুর পার হয়ে রাজেন্দ্রপুর। পড়াশোনা ঢাকাতেই করেছি, কিন্তু চাকরির সুবাদে আমাকে চলে যেতে হয় পাবনায়। পাবনা সদরেই একটা ফার্মে চাকরি হয়েছিল আমার। পাবনা শহরটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল, কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না তেমন পরিচিত, তাই এক প্রকার বাধ্য হয়েই সেখানে একটা মেসে আমি ভাড়া উঠলাম থাকার জন্য। বেশ ভালোই চলছিল আমার দিনকাল। সকাল হলেই অফিসে চলে যেতাম, বিকেলে ফেরার পথে বেশ খানিকক্ষণ ঘুরে দেখতাম পাবনা শহরটা, তারপর একটা সময় চলে আসতাম। সঙ্গত কারণে মেসের নাম এই মুহূর্তে আমি বলছি না। খুব ছোট ছিল মেসটা, দোতলা ছোট একটা বাড়ির মতো। সব মিলিয়ে 9টার মতো রুম ছিল উপরে এবং নিচে। নিচে আমি যে রুমটাতে থাকতাম সেই রুমেই আমার সাথে আরো 2 জন থাকতো। সমস্যা ছিল একটাই, যে মেসে ইলেকট্রিসিটি বারবার চলে যেত। গরমে ওই রুমে থাকার মতো কোনো অবস্থাই থাকতো না। তাই অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে ওই ম্যাচের উপরের কোনো একটা রুম আমি ভাড়া নিতে পারি কিনা। এমনটা যখন ভাবছিলাম, হঠাৎ করেই ঈদের একটা বড় ছুটি চলে আসে। আমিও ঢাকায় চলে আসি। ততদিনে অনেক কিছু ঘটে যায় সেই পাবনা শহরের ছোট্ট মেসটাতে। ঈদের ছুটি কাটিয়ে যখন আবারও চাকরিতে জয়েন করলাম,
খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে দোতলার পশ্চিম পাশের একেবারে কোণার রুমটা তালাবদ্ধ। দেখেই মনে আনন্দ খেলে গেল যে ভাবলাম ওই রুমটা হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। মেসটা যে দেখভাল করত চুনু মিয়া, তার সাথে যোগাযোগ করে বললাম আমি ওই রুমটা ভাড়া নিতে চাই। কথা শুনে তিনি এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকালেন যেন মনে হচ্ছিল খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছি। তাই আমি তাকে অনেক বুঝিয়ে বললাম যে ওই রুমটাতে আমি একাই থাকবো, কিন্তু চুনু মিয়া কিছুতেই রাজি হচ্ছিলেন না। কি যেন একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু তারপরেও তিনি বললেন না। শেষ পর্যন্ত আমার প্যারাপেরিতে তিনি রাজি হলেন, আর এখান থেকেই ঘটনার শুরু। সেদিন আমার যত মালপত্র ছিল, মালপত্র বোঝাতে একটা ছোট্ট বুক সেলফ, একটা খাট, একটা খাট নিয়ে আমি ঝটপট উঠে গেলাম, কারণ দুজনের সাথে রুম শেয়ার করে থাকাটা দায় হয়ে পড়েছিল তখন। পশ্চিম দিকের একবারে কোণার ওই রুমটা মোটামুটি বড়ই বলা চলে, বড় দুটি জানালাও রয়েছে। নিজের মতো করে পুরো ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে সাজালাম। সেদিন আর অফিস যাওয়া হলো না, এতটাই ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকালে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে চলে গেলাম অফিসে। বিকেলে ফেরার পথে ভাবলাম ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে যাই। যদিও একা থাকি, তারপরেও তো বাজার থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনলাম। তার মধ্যে ছিল একটা বড় আয়না। ছোটবেলা থেকে আমার আয়না দেখার প্রচন্ড শখ ছিল, তাই বাজার থেকে বড় দেখে একটা আয়না কিনে আনলাম। দরজা খুলে যখন আমি ভিতরে ঢুকছি তখন প্রায় রাত 8টা বাজে। হঠাৎ করেই কেমন যেন গরম একটা বাতাস লাগলো এসে গায়ে। একটু অবাক হলাম আমি। পরক্ষণে মনে হলো এই গরমের দিনে তো গরম থাকবেই, তাছাড়া সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ ছিল। কিন্তু আমার অবাক হওয়া তখনও খানিকটা বাকি ছিল। ঘরের আলো জ্বালতেই যে জিনিসটা আমার চোখে এসে পড়লো তাতে আমি খুব অবাক হলাম। বলা চলে আমি কিছুটা বিস্মিত হলাম। যতদূর আমার মনে পড়ে আমি পুরো ঘরটা সকালে গুছিয়ে গিয়েছিলাম। আমার এটা ছোটবেলার অভ্যাস, কখনো কোনো ঘর আমি ধুলো ময়লা রাখি না, কিন্তু দেখে মনে হচ্ছে কে যেন ঘরটাকে এলোমেলো করে রেখেছে। চোর ঢোকেনি তো। সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম যে সবকিছু ঠিক আছে। তাহলে ঘরটা এলোমেলো কে করলো? কেমন যেন একটা অদ্ভুত খটকা লাগলো মনের মধ্যে। ঘরটা এলোমেলো হলো কি করে? চুনু মিয়াকে ডাকতে নিচে চলে গেলাম। চুনু মিয়া, যিনি মেসের পরিচালক ছিলেন, চুনু মিয়া বাড়ি ছেড়ে চলে গেছে এবং বেশ কিছুদিন তিনি আর আসবেন না। এটা আর এক যন্ত্রণা। আমি প্রতিদিন বাইরে থেকে খাবার নিয়ে আসি, তাই খেয়ে দিয়ে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। কখন যে চোখ বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। মাথার পাশে দক্ষিণের জানালাটা খোলাই ছিল। মিষ্টি একটা বাতাস আস্তে আস্তে করে আসছিল। অবচেতন মনে আমি টের পাচ্ছিলাম বাতাসটা আস্তে আস্তে হালকা হচ্ছে। রাত তখন কটা বাজে আমি এখনো জানি না, তবে হঠাৎ করে মনে হলো কি যেন একটা এসে আমার মাথার ঠিক পেছনে সেই দক্ষিণের জানালায় দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা স্বরে আর্তনাদ করছিল, এমন একটা কান্না যেন হৃৎপিণ্ড ভেদ করে ঢুকে যাচ্ছিল। আধ ঘুম আধ জাগরণে আমি পরিষ্কার শুনতে পেলাম 10 থেকে 12 বছরের একটা ছোট্ট মেয়ে জানালার গ্রিল ধরে হু হু করে কাঁদছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে জানালাতে তাকিয়ে দেখি কই কিছু তো নেই। পরিষ্কার বুঝতে পারলাম যে এটা আমার কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু কেন যেন মনে হলো যে কল্পনা তো নয়, কারণ বাইরে এক ফোঁটা বাতাসের বিন্দু মাত্র চিহ্ন নেই। কিন্তু আমি পরিষ্কার দেখলাম আমার জানালার পাশে যে বড় তেঁতুল গাছটা আছে তার একটা ডাল কেমন যেন হালকা নড়ে উঠল। হতে পারে রাতে কোনো একটা পাখি এটাকে বসেছে। 10 না ভেবে আবারও শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে উঠেই যথারীতি মুখ হাত ধুয়ে দ্রুত বেরিয়ে পড়লাম অফিসে। কিন্তু অফিসে গিয়ে সারাদিন মনের মধ্যে শুধু একটা খটকাই লাগলো, গত রাতে কি আমি স্বপ্ন দেখছিলাম না সেটা বাস্তবে কিছু ছিল। এমনটা যখন ভাবছি তখন হঠাৎ করে মনে পড়লো আমি কি গতকাল ঘরটা গুছিয়ে এসেছিলাম। তখন মনে পড়লো হ্যাঁ, ঘর তো আমি গুছিয়ে রেখেছিলাম। সেদিন একটু তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলাম। বের হতে আচমকা এমন কাল বৈশাখী ঝড় নামলো, সেই ঝড় থামতে থামতে প্রায় রাত 10টা। যতক্ষণে আমি মেসে ফিরেছি সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। কারেন্টও নেই। ভাগ্য ভালো যে নিচ থেকে বুদ্ধি করে মোমবাতি কিনে এনেছিলাম। দরজা খুলে আমি ভিতরে ঢুকবো, ঠিক তখন আবার সেই গরম হালকা হাওয়া। কিন্তু আজ খুব অবাক হলাম, কারণ
এত বৃষ্টির ফলে চারপাশটা প্রচুর ঠান্ডা হয়েছিল, তাহলে এই গরম বাতাস যে ঘোর দৌড় তো বন্ধ ছিল, ঘরের দরজাও তো বন্ধ ছিল, গরম বাতাস কোত্থেকে আসলো? ভেতরে বাতাসটা গরম হতেই পারে, কিন্তু মোম জ্বালিয়ে যখনই আমি বিছানাটার দিকে তাকালাম, মনটা কেমন যেন মরছে গেল। কেমন যেন একটা ভয় এসে আমার ভিতরে গ্রাস করলো। মনে হচ্ছিল পুরো বিছানাটা কেউ যেন দুমড়ে মুচড়ে রেখেছে। কিন্তু এমন তো হবার কথা নয়। সেদিন ক্ষুধাও লাগেনি ভালো করে, তাই আমি ঝটপট শুয়ে পড়ি। কি যেন ভাবতে ভাবতে চোখে যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে আসছিল, তখন হঠাৎ করেই শুনতে পেলাম আবার সেই কান্নার শব্দ। কেন জানি মনে হচ্ছিল মাথার পাশের জানালার গ্রিল ধরে 8-10 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে হু হু করে কাঁদছে। এক ঝটকায় আমি বিছানা থেকে উঠে বসি। তখন রাত প্রায় 1টার মতো বেজে গেছে। ইলেকট্রিসিটির বিন্দু মাত্র নেই। মোমটা জ্বলতে জ্বলতে প্রায় শেষ বিন্দুতে এসে পৌঁছেছে, যে কোনো সময় দপ করে নিভেও যাবে। হঠাৎ করে মনে হলো ঘরের একটা কোণা গাঢ় অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা ঘাপটি মেরে বসে আছে সেই জায়গাটাতে। কিন্তু কি তা? ভয়ে সমস্ত শরীর আমার স্থির হয়ে আছে। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সেই কান্নার শব্দটা ঘরের ওই কোণা থেকেই আসছিল। কে কাঁদে ওখানে? কে? সাহস করে একবার বলেই ফেললাম। বলার সঙ্গে সঙ্গে সব চুপ, কোনো শব্দ নেই। একটু পর আবার সেই কান্নার শব্দ। মনটা একবার দপ দপ করে নিভে গেল। মেঘ হয়ে আকাশ ততক্ষণে পরিষ্কার হয়ে গেছে। গাঢ় পরিষ্কার আলোয় আমি দেখলাম ঘরের অন্ধকার সেই কোণা থেকে একটা ছোট্ট মেয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে আমার বিছানার দিকে। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটার চোখ, নাক, মুখ দিয়ে অঝোর ধারায় রক্ত পড়ছে, আর মেয়েটা হু হু করে কাঁদছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো কি যেন একটা আমার গলা চেপে ধরে আছে। একটা শব্দ বের হচ্ছিল না। আমি হাত পা ছড়াতে থাকলাম। মেয়েটা আস্তে আস্তে আমার বিছানার দিকে এগিয়ে আসছিল। মেয়েটা যতই কাছে আসছিল তার কান্নার শব্দটা ততই বেড়ে যাচ্ছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম মেয়েটার দিকে। তার চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত টপ টপ করে পড়ছিল। কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম আমার মনে নেই। ততক্ষণে মেয়েটা প্রায় আমার বিছানার কাছে চলে এসেছে। এবার মেয়েটা 2 হাত লম্বা করে দিল আমার দিকে এবং খপ করে আমার গলাটা চেপে ধরল। আমি অনেক চেষ্টা করছিলাম তার হাত 2টা থেকে গলা সরানোর জন্য, কিন্তু কিছুতেই আমি পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। ভাবলাম আজই হয়তো আমার শেষ রাত। কান্নার শব্দ তীব্র থেকে আরো তীব্রতর হতে লাগলো এবং আমার দম ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগলো। আমি আস্তে আস্তে আমার চারপাশ যেন অন্ধকার হয়ে আসছিল এমনটা দেখছিলাম। অসম্ভব এক যন্ত্রণায় হঠাৎ করেই আমি জ্ঞান হারালাম। এভাবে কতক্ষণ কি ঘটেছিল আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখলাম মেসের সব লোক জড়ো হয়ে আছে এবং আমি নিজেকে আবিষ্কার করলাম পাবনা সদর জেনারেল হসপিটালে। আমার সারা মুখ দিয়ে লালা বের হয়ে একাকার অবস্থা। ভয়ে কাউকে কিছু বলতেও পারছিলাম না। কি বলবো তার ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম না। পাবনায় আমার পরিচিত কেউ ছিল না। অফিসের কলিগরা খবর পায় তার পরের দিন। সবাই দৌড়ে ছুটে আসে আমাকে দেখার জন্য। ততক্ষণে ঢাকাতে আমার বাড়িতেও খবর পৌঁছে গেছে। আমার মা, বাবা, বড় ভাই সবাই আমাকে নিয়ে আসতে যায় পাবনাতে। কিন্তু সেদিন রাতে কি ঘটেছিল তার ব্যাখ্যা আমি আজও পাইনি। পরবর্তী সময়ে আমি যোগাযোগ করেছিলাম সেই মেসের পরিচালক চুনু মিয়ার সাথে। তার কাছ থেকে যতটুকু শুনেছি জানি না কতটুকু সত্য, কিন্তু তিনি বলেছিলেন যে ওই রুমটাতে নাকি 10 থেকে 12 বছরের একটা বাচ্চা মেয়েকে এনে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছিল কিছু পাষণ্ড লোক। তারপর থেকে নাকি আজ অব্দি ওই রুমটাতে কোনো মানুষ থাকতে পারেনি। কিন্তু ভাববার বিষয় হচ্ছে ওই রুম থেকে নাকি কোনো মানুষ অক্ষত অবস্থায় ফেরেনি। একমাত্র আমিই সেই ব্যক্তি যার কিছুই হয়নি। ভাবছিলাম কেন হয়নি, সেও তো আমাকেও মেরে ফেলতে পারত। যাই হোক, তারপর থেকে এখন পর্যন্ত এখন আমি যশোরে ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার উন্নতি পেয়ে অফিসার পদে আছি। কিন্তু আজও পাবনা জেলার নাম শুনলে আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই দিনের সেই ঘটনা, সেই বাচ্চা মেয়ের কান্না। কি কষ্টটা না হয়েছে সেই কান্নায়, কত কষ্ট, কত কষ্ট। কমলার বিল মূলত 2 ভাগে বিভক্ত।
বিলের মাঝখান দিয়ে একটি মাটির রাস্তা গেছে। রাস্তার ডান পাশে বিলের এক ভাগ এবং বাম পাশে বিলের অন্য ভাগ। বিলটির এক পাশ দিয়ে একটি বিশাল কবরস্থান। কবরস্থানটিতে যেতে হলে একটি চিকন মাটির পথ দিয়ে যেতে হয়। পথ দুটির দুপাশে সম্পূর্ণ বাঁশঝাড়। 2018 সালে আমি বেড়াতে যাই। আসার আগের দিন আমি আর আমার পরিবার হাজিপুর যাই। যাওয়ার কারণ ছিল আমার দাদা দাদির কবর জিয়ারত করা। কবর জিয়ারত করার পর আমরা যাই শাহানা ফুপির বাসায়, আমার আব্বুর চাচাতো বোন, এবং সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিই আমরা। এবং সেই রাতে শাহানা ফুপি এবং তার ছেলে আমাদের কমলার বিলকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা বলেছেন। ঘটনাটা ঘটে সেই গ্রামের একটা ছেলের সাথে, যার নাম হচ্ছে জনি। জনি এবং তার বন্ধুরা ছিল প্রচন্ড দুষ্টু। তারা সবাই সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াতো। বিকালে মাঠে খেলে সেখানে একটি বাজারে গিয়ে অনেক রাত অবধি আড্ডা দিয়ে তারপর বাড়িতে ফিরত। একদিন জনি ও তার বন্ধুদের মধ্যে বাজি লাগে কে সে বেলের পাশে থাকা কবরস্থানে দিনের বেলা কোনো কিছু রেখে রাখা হবে এবং রাতের বেলা সেটা সেই বস্তুটা নিয়ে আসতে হবে। জনি বাজি তার আশায় বলে যে সে যাবে। তো যে কোনো একদিন নির্ধারণ করা হয় যে বাজির জন্য ঠিক করা হয় যে সেই কবরস্থানে দিনের বেলা একটি গাছের ডালে বাংলাদেশের পতাকা বেঁধে রেখে রাখা আসা হবে এবং জনিকে সেই পতাকাটাকে রাতে 11টার বাজে নিয়ে আসতে হবে। সবাই সে সময় বাজারে থাকবে এবং জনিকে পতাকা নিয়ে সরাসরি বাজারে গিয়ে তাদের বন্ধুদেরকে দেখাতে হবে। রাত 11টা। জনি রওনা দেয় বাজার থেকে কবরস্থানের উদ্দেশ্যে। সেই বাজার থেকে কবরস্থান যেতে লাগবে 10 মিনিট। যেহেতু গ্রাম এলাকা, রাতের 11টায় বাজায়, চারদিকে সম্পূর্ণ জনশূন্য এবং থমথমে। জনির একটু একটু ভয় লাগতে শুরু করে। সে যখনই কবরস্থানে যাওয়ার চিকন পথটিতে প্রবেশ করে, পথটির দুপাশে থাকা বাঁশঝাড়ে বাতাসে দুলতে শুরু করে। জনি মনে করে যে শীঘ্রই ঝড় শুরু হবে। জনি জোর করে পা চালাতে শুরু করে। কবরস্থানে ঢুকে সে আশেপাশের গাছগুলোতে মোবাইলের টর্চ মেরে দেখতে থাকে। সে দেখতে পায় একটা গাছের নিচু একটি ডালে একটি ছোট পতাকা বাঁধা। সে গাছে উঠে পতাকাটা হাতে নিয়ে নামছে, এমন সময় একটা বিকট শব্দ হয়। আওয়াজটা এমন যে বিস্ফোরণ ঘটেছে। আওয়াজটা শুনে জনি মারাত্মক আঁতকে ওঠে এবং নিচে পড়ে যায়। তড়ি ঘড়ি করে উঠে কবরস্থানের বাইরের দিকে দৌড় দেয়। কবরস্থানের বাইরে পা দিলে তার মনে পড়ে যে সে যখন গাছ থেকে নিচে পড়ে যায় ঠিক তখনই পতাকাটা তার হাত থেকে ছুটে যায় এবং সেখানেই রয়ে যায়। সে আবার দৌড়ে ভেতরে যায়। সে গাছের কাছে গিয়ে মাটিতে পড়ে থাকা পতাকাটি হাতে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়াতে এমন কিছু একটা পড়ে থাকতে দেখে। সে ভালো করে দেখার জন্য মোবাইলে টর্চ অন করে। সে টর্চ মারতে যা দেখতে পায় তার মাথায় আকাশ ভেঙে পড়ে। জনির মাথার ভেতর সব উল্টো পাল্টা হতে শুয়ে যায়। সে আতঙ্কে যত জোরে সম্ভব দৌড় লাগায় বাজারের দিকে। সে এক দৌড়ে পৌঁছে যায় বাজারে। জনিকে দৌড়ে আসতে দেখে তার বন্ধুরা জিজ্ঞেস করে, কি রে, কাহিনী কি? তারা হাঁপাতে দেখে তাকে শান্ত করে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। জনি সবকিছু খুলে বলে যে যা যা তিনি দেখেছেন। জনি তাদেরকে এটাও বলে যে সে আসার সময় কি দেখেছিল। সব শুনে তার বন্ধুরা বলল যে তুই একটা ভীতু, তুই আসলে কবরস্থানের এখানে যাস নাই, নেলে এইসব উল্টাপাল্টা কাহিনী বানাইতেছিস তুই। জনি তাদেরকে বলে যে সে মিথ্যা বলছে না এবং সে আসলেই ওই কবরস্থানে গিয়েছিল। এই বলে সে হাতের মুঠায় গুজে রাখা যে পতাকাটা তার বন্ধুদেরকে দেখায়। তার বন্ধুরা পতাকাটা হাতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে এটা সেই পতাকা যেটা সেটা কবরস্থানে রেখে এসেছিল। তারা বুঝতে পারে এইভাবে যে তারা আগে পতাকাটার এক জায়গায় দাগ দিয়ে রেখেছিল, যা তারা জনিকে জানায়নি। তারা এটা করেছিল যাতে জনি অন্য পতাকা না নিয়ে চিটিং করতে না পারে। তারা বুঝতে পারে যে আসলে সে কবরস্থানে গিয়েছিল। তবু তারা জনির কথার ঘটনায় বিশ্বাস করেনি। তারা মনে করে যে জনি তাদেরকে ভয় দেখানোর জন্য সব বলছে। তারা জনিকে বলে যে বাজি জিতছস, ঠিক আছে, তো নাটক করার দরকার নাই। তারা জনিকে বলে কালকে তোর বাজির টাকা পেয়ে যাবি। এটা বলে তারা সবাই নিজের বাড়িতে চলে যায়। পরের দিন তারা বাজারে গিয়ে জনির জন্য অপেক্ষা করতে থাকে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু জনি আর আসে না। তারা জনির নাম্বার অনেকবার ফোন দেওয়া সত্ত্বেও যখন জনির ফোন বন্ধ পায়, তারা জনির বাড়িতে যায় এবং জনির নাম ধরে ডাকতে থাকে। তারা দেখে জনির মা বেরিয়ে আসে এবং ঘর থেকে বলে জনি নাকি কাল রাতে বাড়িতে ফেরেনি। জনির মা জনির নাম্বারে ফোন দেওয়ার পর ফোন বন্ধ পায়, মনে করে যে জনির ফোনে হয়তো চার্জ শেষ হয়ে গেছে এবং সে কোনো বন্ধুর বাড়িতে থেকে গেছে, কারণ এর আগেও তিনি এরকম কয়েকবার করেছিল। যখন তারা বলে যে জনিকে কালকে রাতে তাদের সাথে ছিল না, তখন জনির মা চিন্তায় পড়ে যায়। তো জনির মা জনির নাম্বারে ফোন দেওয়ার পর জনির ফোন নাম্বার বন্ধ পেয়ে আরো চিন্তিত হয়ে পড়ে।
তো জনির মা ঘরের ভেতর থেকে জনির বাবাকে ডাক দেয়। জনির বাবা বাইরে আসার পর সব শুনে জনির বন্ধুদেরকে বলে গতকাল রাতে কি হয়েছিল। তো জনির বন্ধুদের বাধ্য হয়ে তারা বাবা মাকে সবকিছু বলে বলতে বাধ্য হয়। তারা এটাও বলে জনি কবরস্থান থেকে বেরিয়ে আসার সময় কি দেখেছিল। সব শুনে তারা সবাই এবং গ্রামের আরো কয়েকজন মিলে তাকে সেই কবরস্থানে যায়। তারা কবরস্থানের ভিতর সেই গাছটির কাছে যায় যে গাছটিতে তারা পতাকা বেঁধে এসেছিল। তারা গাছটির কাছে গিয়ে দেখতে পায় জনির মৃতদেহ গাছটির গোড়ায় পড়ে আছে, তার চোখ খোলা এবং মুখে ভয়ের ছাপ। মূলত জনি তার বন্ধুদেরকে বলেছিল যখন সে তার হাত থেকে পড়ে যাওয়া পতাকাটি নিতে আবার কবরস্থানে ঢোকে এবং যখন সেই পতাকাটি নেওয়ার জন্য সামনে ঝোঁকে তখন সে নিজেকেই সেখানে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তাকে সেই কবরস্থানেই কবর দেওয়া হয়। তো এখন আমি আপনাদেরকে একটি ছোট্ট কাহিনী শোনাবো, যেটা আমার সাথে শেয়ার করেছিল ব্র্যাচিনো আন্ডারউড নামে একজন আমেরিকান, এবং তার নানা বাড়ি ছিল অ্যালাবামা। এবং সে অ্যালাবামার একটি কাহিনী আমাকে বলেছিল, বার্মিংহাম অ্যালাবামার কাহিনী। এবং ব্র্যাচিনোর মামা ছিল, তার শখ ছিল মাছ ধরা। সে প্রায় ফিশিং পোল নিয়ে মাছ ধরতে যেত, এবং যেটা হতো তার কাজকর্ম খুব একটা মানে সুবিধার ছিল না, দিনে দুপুরে সে ঘুরে বেড়াতো। আর এই কারণে তার নানা, র্যাচিনোর নানা তাকে খুবই মানে অপছন্দ করতো এবং বকাবকি করতো, অনেক কিছু বলতো, এবং সে মানে একটু ভবঘুরে টাইপের ছিল আর কি। তো র্যাচিনোর মামার এই অভ্যাসটা মানে রয়ে যায়। তো সে মাছ ধরা তার খুব শখ। সে একদিন সন্ধ্যার সময়, তখন অলরেডি দুপুর পেরিয়ে গেছে, এবং সে সন্ধ্যার দিকে সে বাসা থেকে ফিশিং পোল নিয়ে আর তার সাথে বাকেট নিয়ে সে বেরিয়ে যায় নিজের বাবাকে অলক্ষ্যে, তার বাবা যাতে তার না দেখে, কারণ ফিশিং পোলটা তার বাবা খুব রাগ করে তার ফিশিং পোল ধরলে। তো সে সেটা আসলে মানে অগ্রাহ্য করে এবং সে ফিশিং পোল নিয়ে এবং বাকেট নিয়ে বেরিয়ে যায়। তো বেরিয়ে নিয়ে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে যেটা করে, তার সে জানে যে সেখানে একটা নদী আছে, নদীর অংশ আছে। সেই নদীর অংশটা পেতে গেলে তাকে যেটা করা লাগবে, যে একটা বিশাল উডস আছে, এবং সেই উডস বলতে বড় একটা জঙ্গল বা গাছের জঙ্গলই বলা যায়, সেটাকে ফরেস্টকেই উডস বলে। তো সাধারণত ফরেস্টকে উডস বলে, বাট ছোট অংশগুলোকে উডস বেশি বলে আর কি, যেখানে ফরেস্টের একটা ছোট অংশ থাকে। তো সে জানে একটা বিশাল উডস আছে, বিশাল ফরেস্টের মতো আছে। সেটা পার হয়ে গেলে একটা বাড়ি পড়ে। সেই বাড়িটা এক সময় এক সাদার ছিল এবং একজন শ্বেতাঙ্গর ছিল, এবং সে ওই বাসাটাকে বেশ অনেক একর জায়গা নিয়ে সে বাসাটাকে রাখতো এবং সেখানে সে ফার্মিং করত। এবং সেই শ্বেতাঙ্গর বাসায় অনেক রকমের মানুষ কাজ করতো, এবং শ্বেতাঙ্গ লোকটা মানে একটু রুড প্রকৃতির ছিল এবং সে মানে অন্যরকম ছিল। তো পরবর্তীতে কিছু একটা আনসেটেলড ব্যাপারে সে মারা যায়, এবং তার পরিবার সেই বাড়িটাকে ওইভাবেই ফেলে রাখে। বাড়িটার আসলে খুব একটা যত্নার্থে কিছু করা হয়নি এবং সেটার কোনো ডিসিশনও হয়নি, এইটা ওইভাবে পড়ে আছে। এটা নিয়ে সম্ভবত কেস চলছে। তো যাই হোক, সেই বাড়িটা মোট কথা একটা আনসেটেলড একটা প্রপার্টি, সেখানে সেই বাড়িটা আছে উডসের পরে, এবং সেটার পর দিয়ে, এবং বাড়িটা কিন্তু অনেক পুরনো একটা বাড়ি, যেটার পরবর্তীতে রিনোভেশনও হয়নি। যাই হোক, সেই বাড়ির পরে উডসের আরেকটা অংশ আছে, এবং তারপরই হচ্ছে সেই নদীর অংশটা। তো র্যাচিনোর মামা যে ছিল, সে চিন্তা করে যে আমি এখন এই জায়গায় গিয়ে মাছ ধরলে সবচেয়ে ভালো হয়, এবং সবাই বলে যে সেখানে অনেক বড় বড় ব্যাস লার্জ মাউথ ফিশ পাওয়া যায়, এবং অনেকে সেখানে অনেক বড় বড় ব্যাস মাছ ধরেছে, এবং ব্যাস মাছ ওই জায়গাটার জন্য, মানে ব্যাস মাছের জন্য ওই জায়গাটা বেশ বিখ্যাত। যারা মাছ ধরে তারা ওই জায়গায় ব্যাস শিকার করতে হলে ওই অংশটায় যায় এবং ভালো মাছ পায়। এমনকি অনেকে নাকি 15 কেজি বা 15 পাউন্ড 14 পাউন্ড এরকম ওজনেরও মাছ ওখানে পেয়েছে। তো যাই হোক, র্যাচিনোর মামাও খুব ইন্টারেস্টেড হয়ে যায় যে সে আজকে যাবে, কারণ সে তাদের লোকাল যেই আশেপাশের যেই অংশগুলো সেখানে মাছ ধরেছে, সেখানে সে গ্রাস কার্প ছাড়া আসলে তেমন কিছু পায়নি। তো সুতরাং তার আগ্রহ হচ্ছে এই ব্যাস মাছ ধরা। তো সে কিন্তু সন্ধ্যার সময় বেরিয়েছে, তখন অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে চারিপাশে, বেশ অন্ধকার হয়ে আসছে, মানে ঘনিয়ে আসছে, আলো অনেকটাই পড়ে গেছে। তো সেই সময় বেরোলো। যখন সে হেঁটে হেঁটে উডসের কাছে গেছে, তখন তার একবার মনে হলো যে আসলে একা যাচ্ছি কেন, যদি আমার ফ্রেন্ডকে নিয়ে যেতাম। তার এক ফ্রেন্ড ছিল নিকোলাস, তাকে সাথে নিয়ে যেতে পারলে তার জন্য ভালো হতো। একবার ভাবলো সে, কিন্তু সে ভাবলো আমি অনেক দূর চলে আসছি,
এখন আমাকে জাস্ট উডসের মধ্যে ঢুকতে হবে, উডসের হাঁটা পথ ধরে হেঁটে যাবো সামনে, অ্যান্ড দেন ওই প্রপার্টি ক্রস করলেই তারপরেই তো একটা উডসের ছোট অংশের পরেই হচ্ছে সেই নদীর অংশ, সেখানে আমি পৌঁছে গেলেই তো মাছ ধরবো, অ্যান্ড অন দ্য ওয়ে ব্যাক আমি চলে আসবো সুন্দর। সো সে এতটা চিন্তা করছে না। সো সে হাঁটা দিল এবং সে উডসে ঢুকে গেল। তো সে যখন উডসে ঢুকছে তখন কিন্তু অন্ধকার একদম ঘনায় আসছে এবং সে শুনতে পাচ্ছে পাখির ডাক, পাখি যে ডাকছে সন্ধ্যাকালীন পাখির ডাক, এবং এগুলো শুনতে পাচ্ছে। সো ঢুকে সে নিজের মনে চিন্তা করছে এবং তার কানে ওয়াকম্যান ছিল, ওয়াকম্যান দিয়ে গান শুনতো তখনকার সময়, সে ওয়াকম্যানের সে গান শুনছে আর সে যাচ্ছে। তো একটা সময় অন্ধকার হয়ে আসলো সামনে, সে মোটামুটি তার সাথে ফ্ল্যাশ লাইট ছিল, সে ফ্ল্যাশ লাইটের আলো মেরে মেরে এগিয়ে যাচ্ছে এবং যেতে যেতে সে দেখলো যে আকাশে বড় চাঁদ উঠলো এবং চাঁদের আলোতে পুরো উডস ছেয়ে গেল। তো উডসের পাতা খুব একটা ছিল না, ডালগুলাই মেইন, এবং সেখানে সে আলোটা কিন্তু উডসেও ঢুকছে এবং বেশ লাগছে তার কাছে। সে মনে করলো ওয়েল আমি একটা মানে মানে কঠিন ডিসিশন নিয়েছি আজকে, আসলে এরকম ডিসিশন নেওয়াটা আমার জন্য পারফেক্ট ছিল আজকে। মানে আমি যদি ইফ আই উডন্ট হ্যাভ টেকেন দ্য ডিসিশন আমি এই মুন লাইট দেখতে পাইতাম না, অসাধারণ লাগতেছে আমার কাছে। তো র্যাচিনোর মামা এটা চিন্তা করতে করতে সামনে এগুলো, সে ফ্ল্যাশ লাইট এখন আর মারে না, দেখা যাচ্ছে সামনে সব। সো পায়ে চলা পথ ধরে সে একসময় পৌঁছে গেল সেই প্রপার্টির কাছে, সেই যে আনসেটেল প্রপার্টি, এবং সেখানে সেই উডসের পরে বেরোতে হবেই, সেই প্রপার্টিতে যেতেই হবে, কারণ সেই প্রপার্টির যে ফেন্সটা দেওয়া ছিল সেখানে, সেই ফেন্সটা ওই জায়গা দিয়ে বেশ নড়বড়ে ভাঙা টাইপের, তো অনেকেই চলাফেরা করছে এখান থেকে বোঝা যায়। তো র্যাচিনোর মামা সেই প্রপার্টির ওই জায়গা দিয়ে ঢুকে, ফেন্সটা সেই খোলা অংশ দিয়ে ঢুকে সে হেঁটে হেঁটে পার হতে থাকে। তো যখন সে সেই প্রপার্টির মধ্যে ঢুকে দেখে ঘাস বড় হয়ে গেছে, কারণ এখানে আর কেউ ঘাসের চর্চা করে না, মানে পরিচর্যা করে না, এখানে এখন আর সেই লন মোর করা বড় জায়গা নাই, এখন বড় বড় ঘাস হয়ে গেছে। তো সে হাঁটছে আর তাকাচ্ছে, সে দূরে দেখতে পাচ্ছে বাড়িটা, সেই বাড়ি যেটা নাকি যেখানে মানে মানুষ থাকতো আগে, সেই বাড়িটা হচ্ছে কাঠের একটা বাড়ি, মাঝখানে দেখা যাচ্ছে বেশ বড় দোতলা বাড়ি, বেশ উঁচু দোতলা বাড়ি, এবং কাঠের সেই অবকাঠামো দাঁড়িয়ে আছে। একপাশে জ্যোৎস্না চাঁদ উঠছে, চাঁদের আলো সেই বাড়িকে ছাড়িয়ে এসে লনে পড়তেছে, এবং সে দেখতেছে যে বাড়ির পাশে ঠিক একটু সাইডে একটা বিশাল গাছ আছে, এবং সেই গাছের সাথে একসময় দোলনা লাগানো ছিল সে বুঝতে পারছে, এবং আরো এই পাশে অনেকগুলো গাছ আছে, এবং সে এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগুচ্ছে, এবং দেখে সে চিন্তা করছে যে আসলে মানে ইট ওয়াজ সো নাইস প্লেস অনস। সে চিন্তা করছে যে একসময় নাইস প্লেস ছিল। আবার তার কাছে মনে হচ্ছে যে এগুলো যখন নাকি বাড়িটা অনেক পুরনো, এবং একসময় হয়তো এই যে আগে যে শ্বেতাঙ্গ ছিল তার পূর্বপুরুষরা ছিল, এখানে একসময় দাস প্রথা অ্যাক্টিভ ছিল, তখন হয়তো এদের উপর অত্যাচারও হয়েছে। অনেক কিছু চিন্তা করতে করতে র্যাচিনোর মামা এগুচ্ছে সামনে, এবং তিনি বাড়িটা দেখছেন, এবং তার কাছে একই সাথে সুন্দর লাগছে, আবার একই সাথে একটু ভয়ও লাগছে, কারণ বাড়ির যে অবকাঠামোটা সেটা কিন্তু আসলে দাঁড়িয়ে আছে একটা কঙ্কালের মতো। মনে হচ্ছে যে এই যেটা আমি বলেছি এর আগে আপনাদের, অনেক সময় এরকম বাড়ি দেখলে মনে হয় কিছু একটা বেরিয়ে আসবে বাড়িতে, সেরকমই তার ফিল হচ্ছে। এবং সে হাঁটতে হাঁটতে কিন্তু খোলা মাঠ দিয়ে চলে আসলো সেই বাড়ির গাছ ক্রস করে, এবং আরো কিছু বাগানের মতো ছিল, ছোটখাটো একটা উডসের মতো, সেটা অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ লাইক ওই বাড়িরই অংশ, বাগান, এক্সটেন্ডেড বাগান টাইপের। সেটার ভেতর দিয়ে সে আসলো, এবং সে যখন নাকি বাগানটা পার হচ্ছে তখন সে খেয়াল করলো যে এই বাড়ির পাশে বাগানের এক সাইডে কিন্তু একটা ছোট গ্রেভিয়ার্ড আছে, এবং সেটা সে আসলে জানতো না। আজকে সে নোটিস করলো, এবং সেই দেখলো সেখানে কিছু টুমস্টোন দেওয়া, ছোট ছোট টুমস্টোন দেওয়া আছে, এবং সেই টুমস্টোন গুলোর মধ্যে বিভিন্ন এপিটাফ লেখা এবং বিভিন্ন জিনিস লেখা। তো তিনি তখন র্যাচিনোর মামা বুঝতে পারলো যে এখানে আসলে একটা কবরস্থান আছে, মানে সে জানতো না এটা হয়তো সেই ফ্যামিলির কবরস্থান হবে, সামথিং লাইক দ্যাট। তো কিছু টুমস্টোন সে দেখতে পেলো খুব সুন্দর, কিছু দেখলো যে সাধারণভাবে পড়ে আছে, মানে একদম মানে আর কি মানে খুব একটা যত্ন নিয়ে করা হয়নি বোঝা যাচ্ছে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে তার একটু অস্বস্তি লাগলো, কারণ রাতের বেলা একদম নির্জন জায়গায়, আপনি জানেন যে বেশ নির্জন, সেখানে যদি মাইলের পর মাইল মানুষ না থাকে তখন কিন্তু বেশ অন্যরকম লাগে। আর বিদেশে কিন্তু এটা খুব স্বাভাবিক, অনেক জায়গায় আছে যেখানে কয়েক মাইলের ভেতরে মানুষ থাকে না, এরকম একটা ব্যাপার। তো র্যাচিনোর মামার কাছেও সেরকমই লাগছিল। তো তিনি হাঁটতে হাঁটতে একসময় পার হলেন সেই ছোটখাটো বাগান পার হয়ে, তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তিনি দেখলেন যে সেই চাঁদের আলো পড়ছে পানির মধ্যে, কুলকুল করে শব্দ হচ্ছে, নদীর একটা অংশ, এবং সেখানে তিনি বুঝতে পারলেন যে এইখানে হয়তো মানুষ মাছ ধরে, এবং অনেকেই হয়তো ধরে। তো তিনি সেখানে চলে গেলেন, তার বাকেট রাখলেন, এবং চিন্তা ভাবনা করে আস্তে ধীরে তিনি তার ফিশিং
যে অ্যাক্সেসরিজ বের করলেন, সেখানে ফিশিং বেইট এন্ড অল দ্যাট সবকিছু তৈরি করে তিনি এক সময় তার পোল ছুড়লেন আর কি, সেটি মাছের জন্য ফিশিং পোল থেকে বড়শি ফেললেন পানিতে এবং বসে আছেন অনেকক্ষণ, এবং তার কানে কিন্তু হেডফোন, তিনি গান শুনছেন এবং তিনি মাছ ধরার জন্য বড়শি পেতে আছেন। তো এক সময় তার ফিশিং হুকে মাছ বাঁধলো, বুঝতে পারলো যে তার যে এখানে ছোট যে কাঠিটা ছিল সেটা পানির তলে চলে গেল। তো তিনি বুঝতে পারলেন মাছ লেগেছে বড়শিতে। তিনিও অনেকক্ষণ শুরু করলেন মাছের সাথে খেলা, এবং অনেকক্ষণ চেষ্টা করার পর, কিছু খেলার পর তিনি কাছিয়ে নিয়ে আসলেন। তিনি বুঝতে পারলেন মোটামুটি সাইজের একটা ব্যাস ফিশই হয়তো ধরা পড়েছে, কারণ সেটা মুখ তুলছে, লার্জ মাউথ, তিনি বুঝতে পারছেন যে এটা একটা লার্জ মাউথ। তো তার কাছে ফিশিং নেট ছিল বাকেটের ভেতরে, তিনি খেলিয়ে যখন মাছটাকে কাছে আনছেন, উনি নেট দিয়ে টেনে সেটাকে তুলে ফেললেন নিচ থেকে, এবং মাছ লাফাচ্ছে। উনি বেশ মজা পেয়ে গেলেন রাইচুনের মামা, যে ওয়েল, ফার্স্ট সাকসেস, এবং মাছটার ওয়েট হবে প্রায় 7-8 পাউন্ড, সো ইটস প্রিটি বিগ। তিনি মাছটাকে তার বাকেটে ফেললেন। বাকেটটা হচ্ছে একটা ফুল সাইজ বালতির মতো, আমাদের যে বালতি থাকে আমাদের দেশে, যে আমরা বালতি ইউজ করি সেই পাইলগুলো আর কি, সেটা রঙের বালতি। আপনারা যদি বোঝেন যে এক্স্যাক্টলি জাস্ট লাইক দ্যাট, ওরকম হয় বালতিগুলো, যে রং করার যে ডিস্টেম্পারের যে বড়ই থাকে সেরকম। তো সেখানে তিনি মাছটা ফেললেন, মাছটা তখনও ঠক 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 করছে, লাফাচ্ছে। তিনি বাকেটের মুখটা লাগিয়ে দিলেন, হালকা ফাঁক রাখলেন যাতে বাতাস ঢোকে, আবার বসিয়ে ফেললেন, এবং হি ইজ আপ টু ফিশিং। তিনি গান শুনছেন, মাছ ধরছেন, আর কিছুই তার মাথায় নেই, এবং খুব সুন্দর তিনি এনজয় করছেন চাঁদের আলো। বাকেটের মধ্যে তিনি কোমল পানিও এনেছিলেন, তিনি 2-1টা পানীয়র বটল খেলেন এবং মাছ ধরছেন। এক সময় তিনি সাকসেসফুলি 3-4টা মাছ ধরলেন। তো তার ধরা সবচেয়ে বড় ব্যাস ফিশ ছিল, যেটা 8 পাউন্ডের, এবং বাকি 2-3টা ছোট ছোট মাছ, সেগুলো ধরেন 4 পাউন্ড, ছোট বলতে একদম ছোট না, 4-5 পাউন্ড, এবং একটা গ্রাস কার্প ছিল। মানে এরকম কয়েকটা মাছ তিনি ধরে তার বাকেটে ভরেন, এবং তিনি বোঝেন যে বেশ সময় চলে গেছে, ইটস বিন লাইক 3-4 আওয়ার্স, হয়তো রাত বেশ হয়েছে। তো তখন তিনি ঘড়ি দেখলেন যে রাত 9:30 বাজে। তো বুঝলেন যে বেশ সময় হয়ে গেছে, এখন মানে হি মাস্ট রিটার্ন, তাকে ব্যাক করতে হবে। তো তিনি তার বাকেটটা ধরলেন, বেশ ওজন হয়ে গেছে এখন, আর তিনি তার সরঞ্জাম সব রেখে তিনি রওনা দিলেন। তো তার এক হাতে ফিশিং পোল এবং আরেক হাতে তার বাকেট, এইভাবে তিনি আসছেন, এবং আস্তে আস্তে এইবার কিন্তু তিনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, কারণ তার বয়সও কিন্তু বেশি না, হি ইজ লাইক 2 years old, 22 বছরের মতো বয়স হবে তার। তো সেও কিন্তু বেশ বয়স্ক না। আসছেন, এসে তিনি সেই প্রপার্টিতে আসলেন। তো এর মধ্যে ঠান্ডা বেড়ে গেছে, রাত যত গভীর হয়েছে শীত বেড়েছে, এবং ঠান্ডাটা বেশ পড়ছে, এবং তিনি দেখছেন চাঁদটা আরো বড় হয়ে আছে আকাশে, চাঁদের আলো পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে চারিপাশে, পুরো বাগানে। তিনি মাছ নিয়ে আসেন, মাঝে মাঝে তার সেই মাছের বালতির ভেতরে মাছ খটখট করে লাফাচ্ছে। তো এরকম করতে করতে তিনি আরো এগিয়ে এলেন। যখন লনের কাছে আসলেন, দেখলেন লনটা পুরো আলোয় আলোকিত হয়ে আছে চাঁদের আলোতে। তো আরো কাছে এলেন তিনি। এমন সময় তিনি দেখতে পেলেন যে সেখানে যে বড় গাছটা ছিল, যে গাছে দোলনা লাগানো ছিল সম্ভবত আগে, সেইখান থেকে 2টো বড় বড় কি ঝুলে আছে। তো তিনি আসলে বুঝতে পারলেন না কি ঝুলে আছে, এটা মনে হচ্ছে যে বড় 2টো ভাইন, মানে বড় 2টো লতার মতো, বট বা কোনো গাছের মধ্যে যদি ভাইন থাকে সেরকম 2টো লতার মতো ঝুলে আছে। তিনি বললেন যে আমি আগে তো দেখি নাই, আমি যখন প্রথম আসছি এরকম কোনো লতা এখানে দেখিনি। যাই হোক, তিনি আরো কাছে এলেন, এবং তিনি বেশ কাছে আসতে গিয়ে তিনি আরেকটু অবাক হলেন। মনে হলো যে ভাইন 2টা শেপ অনেকটা মানুষের পায়ের মতো, এবং শেষের অংশ যেটা নেমেছে সেই অংশটা ঠিক মানুষের পায়ের পাতার মতো হয়ে গেছে, এবং নখের কাছে চোখা চোখা টাইপের। তো তার কাছে আরেকটু অস্বস্তি লাগলো। তিনি বলে এইরকম কিছু আমি দেখিনি। এবং তিনি যখন নাকি ওই গাছটাকে মোটামুটি 15-20 ফিট দূর দিয়ে ক্রস করে যাচ্ছেন, তখন তিনি আবার আর চোখে তাকিয়ে দেখলেন যে পা 2টো ওইভাবেই আছে, বা বাইন 2টো ওইভাবেই আছে। তিনি যখন আরেকটু সামনে গেলেন, তখন তিনি সাহস করে পেছন ফিরে তাকালেন। এইবার তার ভয় পাবার পালা, তার সারা শরীরের রোম দাঁড়িয়ে গেল। তিনি দেখলেন গাছের ডালে একটা মহিলা বসা, এবং সেই মহিলাটার হাত 2টো জাস্ট লাইক আরো 2টো বাইনের মতো, এবং চেহারাটা কালো কুচকুচে, চেহারার ভেতরের অংশ বোঝা যাচ্ছে না কিছু। তার পা 2টোই ঝুলে ছিল, এবং পা 2টোর লম্বা হবে প্রায় 8 ফিট 10 ফিটের মতো 2টো পা, এবং মাঝখানে শরীরটা আরো 4-5 ফিট, 2টো হাত আরো লম্বা, মানে টোটালি মহিলাটা লম্বা হবে 15 থেকে 20 ফিট। সে গাছের বড় ডালটার মধ্যে বসেছিল। তো রাইচুনের মামা এটা দেখে তার সারা শরীর
ঠান্ডা হয়ে যায় এবং তার পুরো শরীরে গুজবাম্প হয়। তিনি ফিল করেন যে তিনি নেমে দৌড় দিবেন, সেখান থেকে ঝেড়ে দৌড় দিবেন। তো তিনি তারপরও ভয়ের সময় মাথা একটু ঠান্ডা রেখে তিনি আস্তে আস্তে চলার চেষ্টা করেন, চিন্তা করেন যে আমি যদি জায়গাটা পার হয়ে যেতে পারি। সে আরেকটু আগে তিনি হেঁটে যান। এই সময় তিনি হঠাৎ করে পেছনে শব্দ পান। তার মনে হলো তার পেছনে কিছু একটা ভেসে আসছে। এইবার আর তিনি সেই গাছের উপরে বসা কালো মহিলাটাকে দেখলেন না, মনে হলো একটা কালো এক টুকরো কাপড় যদি হয়, সেই কাপড়টা যদি বেশ বড় একটা চাদরের মতো তাকে ধেয়ে আসছে, কালো একটা কাপড়ের মতো তাকে ধেয়ে আসছে। এবং সে তখন আর কিছু না বুঝে ঝেড়ে দৌড় দিলেন সেখান থেকে, এবং তার হাতে বালতি আর ফিশিং পোল ঠিকই আছে। তিনি খুব স্পিডে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তিনি চলে আসছেন সেই ভাঙা বেড়ার কাছে, এবং ভাড়া বেড়ার কাছে এসে তিনি মানে আটকে গেছেন, তার হাতের যে ফিশিং পোলটা আটকে গেছে। তিনি দেখলো যে সেই কালো যে একটা কাপড়ের মতো উড়ে আসছিল সেটা আরো কাছে আসলো, এবং একসময় দপ করে একটা কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হলো এবং আরো কাছে দৌড়ে আসলো। তো তিনি তার ফিশিং পোলটাকে ছুটিয়ে আবার দৌড় দিলেন। তো দৌড় দিতে দিতে তিনি আর মানে বাঁচছেন না, প্রচন্ড জোরে দৌড়াচ্ছেন তিনি সেই উডসের মধ্যে দিয়ে দৌড়াচ্ছেন, আলোতে যতটুকু দেখা যাচ্ছে, এবং তার মনে হচ্ছে যে তার পেছনে কেউ ধাওয়া করে আসছে, এবং তিনি বুঝতে পারছেন যে কিছু একটা আসছে তার পেছনে। তো তিনি এক পর্যায়ে যেটা করলেন, বালতিটাকে আর টানতে পারলেন না, তিনি বালতিটা তার হাত থেকে পিছলে পড়ে গেল। বালতির যে বাঁকানো হ্যান্ডেলটা তিনি ধরেছিলেন সেটা তার হাত থেকে পিছলে পড়ে গেল। তো ঠাস করে পড়লো, পড়ে ভেতর থেকে তার কিছু সরঞ্জাম বেরিয়ে গেল, তার মাছ সাইড হয়ে বের হয়ে গেল দুটো। তিনি একবার ভাবলেন তিনি পেছন ফিরে যাবেন সেখানে, তো তিনি আর কিছু দেখতে পারলেন না। তিনি ঝেড়ে দৌড় দিলেন, কারণ তার পেছনে তিনি দেখেছেন সে কালো জমাট বাঁধা একটা ধোঁয়ার মতো পেছনে আছেন। তিনি দৌড়ে আসলেন, দৌড়াতে 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 তিনি একসময় সে উডস পার হয়ে উঠে গেলেন মেন রাস্তায়। সেখান থেকে তিনি দৌড়াতে থামলেন না, তিনি হাঁপাচ্ছেন, প্রচন্ড ক্লান্ত অবস্থায় চলে আসছেন তাদের বাসায়, এবং বাসায় এসে প্রচন্ড জোরে তিনি তার গেটের উপরে পড়লেন। তো ভেতর থেকে তার বাবা চিৎকার করে উঠলো, হুজ দ্যাট? তো তিনি কোনো উত্তর দিতে পারছেন না, হাঁপাচ্ছেন। তো তার বাবা একসময় দরজা খুললেন, খুলে তার ছেলেকে দেখলেন তো পড়ে গেল, সে রাচিনোর মামা পড়ে গেছে। তো তার বাবা এই দেখে ছেলের উপর রাগ করেনি, তাকে তাড়াতাড়ি নিল যে কি হয়েছে, জিজ্ঞেস করলো। তার মা এসেও জিজ্ঞেস করলো কি হয়েছে, বলতে পারছে না, তার মুখে কথা নেই। তো তারা তাকে অনেকক্ষণ শান্ত করার চেষ্টা করে তার বাবা তাকে নিয়ে গেল, নিয়ে যে বললো যে তার মাকে বললো ক্লিন হিম আপ। তো তাকে তার মা পরিষ্কার করে দিল হাত পা। তো হাত পা পরিষ্কার করে তার বাবা তাকে টেবিলে বসালেন, বললো যে কি হয়েছে, what happened to you? তো সে বললো যে I went fishing। তো তার বাবা বললো যে কি হয়েছে, so what happened? তো বলে যে আমি ওই জায়গায় ফিশিং এ গেছি, এখান থেকে এত দূর। তার বাবা শুনে খুব রাগ করলেন, রাগ করে বললেন যে তুমি কি ওই অ্যাবান্ডন প্রপার্টি ক্রস করে গেছো ওই জায়গা তুমি জানো যে ওই জায়গাটা খারাপ, ওই জায়গায় ডেড ম্যান সোল আছে, অনেক ডেড ম্যান সোল, অনেক কিছু তাকে তার বাবা বলেন যে ওইখানে তারা বলে তাদের কথায় যে মৃত মানুষের আত্মারা সেখানে ঘোরাফেরা করে এবং অনেক কিছু। তো সে চুপ করে থাকে, কিছু বলে না। তো তার বাবা তাকে অনেক বোঝায় বলে যে এরকম যেতে হয় না, অনেক জায়গা আছে খারাপ, পৃথিবীতে অতি প্রাকৃত অনেক ব্যাপার আছে, সেগুলোই করে। তো তুমি বেঁচে গেছো আজকে, তুমি হয়তো বাঁচতে নাও পারতা। যাই হোক, অনেক কিছু বুঝায়। তো তার মা তাকে রাতের বেলা ঘুমাতে দেয়, বলে যে কিছু হলে আমাকে ডাকবা। রাচিনোর মামা ঘুমোতে যায় এবং তিনি নাকি রাতের বেলা অনেক রকম নাইটমেয়ার দেখেন, অনেক বেশি রকমের দুঃস্বপ্ন দেখেন, বিভিন্ন রকমের রাতের স্বপ্নের মধ্যে শব্দ করেন। তো রাচিনোর নানি তাকে গিয়ে দেখেন রাতের বেলা, শান্ত করেন। তো যাই হোক, তো পরদিন নাকি রাচিনোর মামা মোটামুটি একটু ঠিক হয়ে যায় এবং সে নাকি পরদিনই তার বন্ধুকে নিয়ে, নিকোলাসকে নিয়ে সে গিয়েছিল সেই উডসের মধ্যে যেখানে তার বালতি পড়েছে সেগুলো নিয়ে আসতে। তো সেখানে গিয়ে দেখে তার বালতি ঠিক আছে, সেখানে মাছের কোনো এমনি চিহ্ন সে পায় না। তো অনেক দূর আরো হেঁটে যেয়ে সে দেখে যে সে মাছের একটা অংশ, লেজের কিছু অংশ, একটা ব্যাস ফিশের একটা লেজের কিছু অংশ পড়ে আছে, এতক্ষণে পচে গেছে, গন্ধ ছড়াচ্ছে বেশ বাজেভাবে, কিন্তু বাকি মাছটা নেই। সো সে এটার কোনো ডেফিনেশন নাই, সে বলতে পারে এটা কোনো প্রাণী নিয়ে যেতে পারে, ওই জঙ্গলের মধ্যে কোনো ওয়াইল্ড ক্যাট থাকতে পারে বা কোনো র্যাকুন থাকতে পারে, এরা নিয়ে যেতে পারে। সো ওইটার ব্যাপারে সে বলতে পারে না এটা পিশাচ নিয়েছে কিনা, বাট ওখানে এটা ছিল। এবং সে র্যাচিনোর মামা তখন বলে যে আমাদের এই অ্যালাবামাতে, র্যাচিনো নিজে বলছে যে অ্যালাবামাতে অনেক এরকম মেছো ভূতের কাহিনী প্রচলিত আছে। মেছো ভূত মানুষকে আক্রমণ করেছে, মেছো ভূত মানুষকে ঘুম থেকে ডেকে নিয়ে গেছে মাছ ধরার জন্য, যেটা আমাদের দেশে অতি প্রচলিত কাহিনী। সেটাও কিন্তু অ্যালাবামাতে অনেকে এই ধরনের কাহিনী শুনে থাকে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি হচ্ছে নীরব মাহমুদ। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বাছাই করে নতুন নতুন ঘটনা নিয়ে আসি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি এখনই অন করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা এই ভয়ানক ঘটনাগুলো আবারও শুনতে পারেন।